এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন কিন্তু সকাল 9:30 বেজে গেছে। তো রান্নাবান্না প্রায় আমার শেষ, একটা মানে যে পদটা করছি এটা হলেই শেষ হয়ে যাবে। হাজব্যান্ড যথারীতি বেরিয়ে চলে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি আর শাশুড়ি বাকি আছি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে আর এখন করছি হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তো আপনাদের একবার দেখাই, এই যে লাউয়ের খোসা ভাজা করছি। আর এটা না এর আগে একদিন করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। তো সেই কারণে আজকে আবার মানে লাউয়ের ডাল করলাম, সেই জন্য খোসাটা আর কি ফেলিনি। তো এই খোসাটা দিয়ে ভাজা করছি আর কি, পোস্ত দিয়ে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তো এটাই একদম শেষ। আর রান্না বান্না হয়ে গেছে আমার সব। তো আপনাদের একবার দেখিয়ে দিই কি রান্না বান্না হলো। তো এটার মধ্যে আছে ভাত, এই মাত্র জাস্ট বেড়ে ঢাকা দিলাম। তো এটা আর খুলছি না, খুলে না ভাতটা কীরকম যেন একটা হাওয়া পেয়ে গেলে ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এখানে করেছি হচ্ছে নোটে শাকের চচ্চড়ি, মাছের মাথাটা অ্যাড করেছি আর কি। আমি ছেলে খাবো আর হাজব্যান্ড খেয়ে চলে গেছে। আর এখানে একটু নোটে শাকের চচ্চড়ি রেখে দিয়েছি, এটা শাশুড়ির জন্য, কারণ শাশুড়ি আবার মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি খেতে চায় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে করেছি ভেন্ডির ঝাল, এখানে করেছি করলা ভাজা, এখানে করেছি মাছের টক। মানে ছোট মাছের টক করবার জন্যই করলাম, কিন্তু ঘটনা হচ্ছে বড় মাছের ওই 2-3 পিস মতো ছিল, দিয়ে দিলাম টকের মধ্যে। আবার ওর জন্য আলাদা করে এক্সট্রা সর্ষে বাটা দিয়ে আবার করব। তো যাই হোক, সব খাবার দাবার এই তো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর করেছি হচ্ছে এই তো আলু ভাজা করেছি, খোসা শুদ্ধ আলু ভাজা, এটা শাশুড়ি খুব পছন্দ করে আর কি, মুড়ি দিয়ে খায়। আর এখানে করেছি এই যে লাউ দিয়ে মুসুরির ডাল। এই রান্না বান্না নয় করে টুকটুক করে অনেকগুলোই রান্না হয়ে গেছে। তো এবার মাজা ধোয়ার পালা। তার আগে এটা নামিয়ে নিয়ে একবারে ধোয়া মাজা করব। এটাও হয়ে গেছে। তো ইতিমধ্যে রান্নাবান্না করার পর ঘর বারান্দা সব মোছামুছি করে ফেলেছি, রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব মোছামুছি হয়ে গেছে। উনুন নাতা দেওয়া হয়ে গেছে, উনুন নাতা দিয়ে আবার নাতাটা একটু ওই পুকুরের জলে ধুয়ে আনলাম, কারণ ওই কাদামাটি লেপা নাতা কলে ধোয়া যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে পুকুরে গেলাম একটু, 5 জনের সঙ্গে একটু দেখা হলে। বাড়িতে দেখুন মুখ বুঝে একা একা কাজকর্ম করি, একটু কাকিমারা থাকে, তারপরে পাড়ার আরও সমস্ত লোকজন সব থাকে পুকুর ঘাটে, এখন কেউই যায় না সচরাচর। তো যাই হোক, দু একজন মানুষকে পেলে মনে হয় একটু গল্প করি, একটু কথাবার্তা বলি। তো সে যাই হোক, একটু গেলাম, একটু কাকিমার সঙ্গে দেখা হলো, পাশের বাড়ির এক কাকিমার নাতনি এসেছে, তার সঙ্গে একটু গল্প হলো, বেশ ভালো। তো সেই সমস্ত করে নিয়ে বাড়ি এসে শাশুড়িকে ভাত দিয়ে দিলাম। শাশুড়িকে ভাত দিয়ে ভাবলাম এবার কাচতে বসি। কাচতে কাচতে ছেলেটা এসে পড়বে। ছেলেটা গেছে ওর মাস্টারমশাইয়ের কাছে, আগামীকাল রবিবার আছে বসন্ত উৎসব, সেই কারণে সমস্ত সব পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য পুরস্কার কিনে এনেছে গতকাল গিয়ে। স্যারের সঙ্গে ও গিয়েছিল, আরও 2-1 জন গিয়েছিল। তো যাই হোক, সেই সমস্ত সব নাম টাম ঠিকঠাক করে তো করতে হবে। আর তারপরে অনুষ্ঠান সূচি, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তারপরে মেন আকর্ষণ হচ্ছে পুতুল নাচ হবে এবছর। তো যাই হোক, সেই সমস্ত সব ব্যবস্থাপনা করতে গেছে। তো আসতে একটু দেরি হবে, ততক্ষণে ভাবলাম একটু কেচে নিই, তারপরে ও আসলে আর কি ওকে একটু সাবান মাখিয়ে স্নান করিয়ে দেবো। কারণ ছেলেটা সাবান মাখে, নিজে মাখে, তবে আমার না ঠিক মনোমতো হয় না, যে ও হয়তো পারছে না। আর সত্যিই ও খুব একটা পারে না। দেখুন না, যতক্ষণ মায়ের প্রাণ থাকে ততক্ষণ তো মায়ের সন্তানই থাকে, তাই না? তো সেই কারণে আর কি, ছেলে যতই বড় হয়ে যাক না কেন, ছেলে মেয়ের বড় হয়ে গেলেও মায়ের মানে মা যতদিন পৃথিবীতে থাকে, সন্তান হচ্ছে ততদিন মায়ের কাছে ছোট থাকে, এই হচ্ছে ঘটনা। তো চলুন না, এবার একটু কাঁচা ধোয়াগুলো করে নিই, তারপরে ছেলেটা যদি এসে যায় তখন ওকে একটু সাবান মাখিয়ে স্নান করিয়ে দেব। তারপরে আমি একটু শ্যাম্পু করব, আজকে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করব, কারণ সকালে ওই ছাদের দোতলার বারান্দাটা আর কি ঝাঁট দিয়েছি, আর এখনও তো সব জিনিস কমপ্লিট নয়, ভীষণভাবে ধুলো উড়েছে আর কি, পুরো মাথা ভরে গেছে। আর আমি না ওই মাথা চোখ মুখ ঢাকা দিয়ে কেন জানি না কাজকর্ম করতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়, যেন মনে হয় হাঁপিয়ে পড়ছি। তো কাপড়গুলো না একবার ধোয়া হলো, একবার ধুতে হবে, তারপর স্নান টান করবো। আর কল্পনাটা প্রচণ্ড রোদ্দুর ছিল, এখন জাস্ট আস্তে আস্তে রোদ্দুরটা সরে যাচ্ছে। আর সরছে যখন বেশ তাড়াতাড়ি সরে যাচ্ছে, কিন্তু তার আগে না প্রচণ্ড রোদ্দুর ছিল। আর সকালে শুধু একটা চা খেয়েছে, আর কিছু খাওয়া হয়নি, তো খাওয়ার টাইম পেয়ে দিই।
তো সেই কারণে শরীরটা ক্লান্ত লাগছে, তো স্নান করে উঠিনি, তো স্নান করে ভাত খাবো আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেল। ছেলেটা আজ পাথফাইন্ডার ক্লাস আছে, ওর কালকে ওই বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে তো স্যারের কাছে, তো সেই কারণে ও একটু খেঁচি গিয়েছিলো, সব কাজ ছিল। তো যাই হোক এসে তাড়াহুড়ো করে স্নান করলো, আমিও স্নান করে আমি ঝটপট করে একটু খেতে দিয়ে দিলাম, কারণ ট্রেন ধরবে, ট্রেনের ব্যাপার। তোকে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ওপরে। ও এক বালতি কাপড় জামা দিয়ে এসেছে, আর আমি এক বালতি নিয়ে ওপরে যাই, গিয়ে মেলে দিই যতটা যা শুকনো হবে, কারণ এখন অলরেডি 3:10 হয়ে গেছে। চলুন চটপট করে উপরে যাই। আর উপরেই আমার রাখা আছে চিরুনি, ওখানে গিয়ে বসে চুল টুল আঁচড়াবো, তার আগে কাপড় জামাগুলো মেলে দেবো, তারপর চুল আঁচড়াবো। আবার বিকেলে ওরা নাচ গান করতে আসতে পারে, এই স্যারের স্টুডেন্টরা, তারপরে ওই নাচের ম্যাম আসতে পারে, মানে ওরা আসতে পারে আর কি, সবাই মিলে আমাদের এখানে ওই নাচটা প্র্যাকটিস করার জন্য। আজকে হচ্ছে লাস্ট একদম ফিনিশিং যাকে বলে, তো সেই কারণে আমি বললাম যে আমার তো নাম্বার ওই ম্যাডাম জানেন না, আমি বললাম বাবু তোকে যদি ফোন করেন তাহলে আমাকে বলিস ফোন করে, কারণ আমি এত ইস্যুতে থাকবো, শুনতে পাবো না নিচে থেকে ডাকলে। তো চলুন চটপট মেলে দিই। কাপড় জামাগুলো সব মেলে দিলাম। তো 4তলার ছাদে দিয়েছি, 3তলার ছাদে আর দিইনি, কারণ এদিকটা দেখছি রোদ্দুরটা পড়ে এসেছে, তো 4তলার ছাদটায় রোদ্দুর থাকবে, হাওয়াও আছে খুব। তো দেখি অলরেডি তো 3:30 বেজে গেছে, তো সেই কারণে আর কি 4তলার ছাদটাতেই দিয়ে দিলাম। তো একটু এবার রেস্ট করি। আর এখানে না ওই টুলটা ছিল, টুলটার ওপর ফ্যানটা রেখে খাটের ওপর শুচ্ছিলাম আর কি, বিছানার চাদরটা না গুটিয়ে দিয়েছি, কারণ ওই টিকটিকও ওঠে, তো সেই কারণে গুটিয়ে দিয়েছি, কালকে রাত্রেই গুটিয়ে দিয়ে গেছি। তো এখন আর পাতা হয়নি, ওখানে যেহেতু শুইনি, থাক একটু বিকেলের দিকে পেতে কাপড় জামাগুলো রাখবো ওখানে। তো যাই হোক টুলটা নিচে নামিয়ে নিয়ে গেছি, সকালের দিকে ওদের সব নাচ গান করতে আসার কথা ছিল, তো সকালের দিকে আসবে বলে আর কি হাজব্যান্ড আর কি টুলটা নিয়ে গিয়েছি, রেখে দিয়েছিল যে সবাই আসবে, মানুষজন বসবে। তো সেই কারণে আর আনা আর হয়নি, বিকেলের দিকে তো আসবে বলছে, জানি না কি হবে, যা আসলে আসবে। উৎসব তো নেই, ও তো পাথফাইন্ডার চলে গেছে। আর আজকে আমার বিকেলে পড়ানোও নেই, শনিবার দিনটা ছুটি দিই, কাজেই হই হট্টগোল হলেও সমস্যা নেই আর কি, হচ্ছে ঘটনা। তো যাই হোক এবার একটু রেস্ট করি, তারপর যদি ওরা ফোন করে তার মধ্যে নিচে নামবো, না হলে 5টার দিকে নিচে নেমে যাব। কিছু ইস্ত্রি করার আছে, সেগুলো ইস্ত্রি করতে হবে। এখন বিকেল হয়ে গেছে, এই তো ধনে রোদ্দুরে দিয়েছি, তারপরে শুকনো কপিগুলো এগুলো সব এবার তুলে নিয়ে আস্তে আস্তে করে, যে এইতে ধনেটা ধুয়ে দিয়েছিলাম। আর এখানে আছে হচ্ছে শুকনো কপি। তো দুপুরের দিকে না আমি সচরাচর শুই না, একটু হয়তো বসে একটু নিজের মতো নিজের সময় কাটালাম, তারপর তো স্টুডেন্টরা এসে যায় পড়তে। তো সেই কারণে আজকে যেহেতু পড়া নেই, মানে শনিবার, তো সেই জন্য আজকে দুপুরে একটু চোখটা লেগে গিয়েছিল। আর তারপর না একদমই উঠতে ইচ্ছা করছিল না, মানে উঠে দেখছি 5টা 10 হয়ে গেছে। তো শুকনো কপিগুলো দেখি আজকে শুকিয়েছে কি, আবার তো ঠান্ডা পেয়ে গেল, মনে হচ্ছে নরমই হয়ে যাবে। তো কালকে হয়তো আবার একটু রোদ্দুরে দিতে হবে, আর রোদ্দুর থেকেই তুলে মানে কৌটোর মধ্যে রাখলে আর কি খুব ভালো কড়কড়ের মতো থাকে, আর না হলে এই নরম হয়ে যায়। এই যে একটু রোদটা কমে গেছে, নরম হয়ে গেছে, তো কৌটোটার মধ্যেই রাখি, কিন্তু দেখি আবার হয়তো আগামীকাল একটু রোদ্দুরে দিতে হবে। এই কপি শুকনো নিয়ে আমার যে কি সমস্যা, আর এই কপি শুকনোর তরকারি খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, আর আমার হাজব্যান্ড তো একেবারেই পছন্দ করে না, মানে রান্না করলে একটা কপি শুকনোর আর কি স্মেল বের হয়, তো সেটা না আমার হাজব্যান্ড একেবারেই নিতে পারে না। কিন্তু আমার ছেলে বেশ পছন্দ করে, ছেলে বা আমরা সবাই ভালোবাসি, তো সেই কারণেই করা আর কি। তো এর আগেও একটা কপি শুকিয়েছি, আর এটা হচ্ছে অর্ধেকটা শুকিয়েছি, তো 1.5খানা মতো কপি শুকনো করলাম আর কি মোট। তো দেখি আরও যদি কপি পাওয়া যায়, বাবা যদি দিয়ে যান, তাহলে আর একটা শুকনো করব। তো ওদের জন্য অপেক্ষা করছিলাম যে ওরা নাচ গানের মানে রিহার্সাল করতে আসবে, সেই কারণে। তো তারপরে মাস্টারমশাই দেখলাম ফোন করলেন, তো ফোন করে বললেন যে দিদি আমি যেখানে পড়াই ওই রুমটাতেই আমি রিহার্সালটা করাচ্ছি, তো আপনি কিছু মনে করলেন না তো, আপনার বাড়ি যায়নি বলে, কারণ দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে, আবার আপনার বাড়ি গেলে অনেকটা ওদেরকে যেতে হবে, সেই কারণে। তো আমি বললাম না না, কিছু আমি মনে করিনি, আপনার যেখানে সুবিধা হবে আপনি তো সেখানে করাবেন, তাই না বলুন। আবার ওখানেই হচ্ছে প্যান্ডেল স্যারের পড়ানোর মানে কাছাকাছি হচ্ছে প্যান্ডেলের মানে লোক এসেছে প্যান্ডেল তৈরি করতে, তো সেই কারণে আবার পুতুল নাচ যেহেতু হবে,
প্যান্ডেল তো আলাদাভাবে তৈরি করাতে হবে দাঁড়িয়ে থেকে, কারণ এখনকার লোকসংস্কৃতিতে পুতুল নাচ উঠেই গেছে। মানে প্যান্ডেল যারা তৈরি করে তারাও পারবে না তাদেরকে ইনস্ট্রাকশান না দিলে, তাই না বলুন? তো পুতুল নাচের জন্য উপরে নাকি মাচা করে প্যান্ডেল কীভাবে কী বানাতে হয়। তো সেই কারণে মাস্টারমশাই বলেন যে দিদি যেতে পারছি না, আমাকে এখানে প্যান্ডেলের কাছে তো থাকতে হচ্ছে, আপনি কিছু মনে করবেন না। আমি বললাম না না, কোনো অসুবিধা নেই, আপনার যেখানে সুবিধা, আর আপনার যেহেতু প্যান্ডেল হচ্ছে ছেড়ে দিন। মাস্টারমশাই বলেন যে অন্য একদিন যাব। তো সেই কারণে আমি আবার, উনি আসবেন বলেছিলেন বলে ছেলেকে আবার দুপুরের দিকে একটু মিষ্টি আনতে পাঠিয়েছিলাম। আর মাস্টারমশাইয়ের অনুষ্ঠানে তো আমরা যাবই, অবশ্যই আপনাদের সাথে করে নিয়ে যাব। মানে ওনার সঙ্গে আমাদের সম্পর্কটা হচ্ছে পুরো ভাই বোনের সম্পর্ক যাকে বলতে পারেন। মানে উনি আমাকে দিদি বলেছেন। মানে আমার উৎসবকে উনি খুবই সন্তান সম স্নেহ করেন। মানে আমার উৎসবের পড়াশোনাটা উনিই দেখেন আর কি, মানে সমস্ত দিকের পড়াশোনা। মানে পড়াশোনার ব্যাপারে আমরা একটা কদম পাও বাড়াই না ওনার পারমিশন ছাড়া। উনি যেখানে যেভাবে যে টিচার সাজেস্ট করে দেন সেই টিচারের কাছেই আমরা পড়াই বা পড়তে দিই। তো সেই কারণে আর কি ছেলেটার পড়াশোনার দায়িত্ব হচ্ছে স্যারের উপর। তো যাই হোক, ওনাকে আর কি প্রথম একবার আমি লিচু পাঠিয়েছিলাম, আমার বাবার দেওয়া গাছের লিচু। তো উনি খেয়ে এত প্রশংসা, মানে মানুষ যে খেয়ে দুটো জিনিস খেয়ে এত প্রশংসা করতে পারে, মানে ওনাকে না দেখলে কল্পনা করা যাবে না। মানে এত প্রশংসা আমাকে করছেন যে মনে হয় যে অন্য মানুষকে দেওয়ার চেয়ে ওনাকে যদি আমি দুটো দিতে পারি তো খুব ভালো লাগে আর কি মনটা। তো উনি যে জিনিসই ওনাকে দিই আর কি, মানে এতটুকু জিনিস উনি সঙ্গে সঙ্গে তার ফিডব্যাক, তার সার্টিফিকেট, দিদি আপনার কিন্তু এই জিনিসটা খুব ভালো হয়েছে। তো সেই কারণে ওনার সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক, মানে উনি আমাকে দিদি বলেছেন। তো উনি একদিন ফার্স্ট আমাকে ফোন করে বললেন যে দিদি আমার তো বোন নেই বা দিদি নেই, আপনি কিন্তু আমার দিদি। তখন আমিও বললাম যে স্যার আমার তো ভাই নেই বা দাদা নেই, তাহলে আপনিই আমার দাদা বা ভাইয়ের মতো, যেটা ধরবেন সেটা। তো সেই থেকেই আমাকে দিদি বলে উনি ডাকেন, ওনার ওয়াইফকে আমি বোন বলি। তো উনিও যখন কথা বলেন যে দিদি আপনার বোন, এইভাবেই কিন্তু কথা বলেন। তো যাই হোক, খুব ভালো লাগে ওনার সঙ্গে আমাদের সম্পর্কটা এরকমই। তো হ্যাঁ, এত হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া। দেওয়ালে মাথা ঢুকে কি করেছে? মাথা ঢুকে না, ওই মা বলে নিচে চল, আর ও সেভাবে ন্যাংরাপনা করছিল। এমন মাথাটা ঘুরিয়েছে, পুরো দেওয়ালের কোনটাকে লেগেছে, মানে গর্ত মাথা ফেটে যায়নি কি ভাবছি? ওই মাথা গর্ত হয়ে গেছে তো। ও কি বলছি, মাথা ফেটে যায়নি কি ভাবছি? একটার পর একটা আলুর গাড়ি যাচ্ছে। আর দেখুন না, এই চারতলার ছাদ থেকে পাকা রাস্তাটা কত কাছে লাগছে, কিন্তু এই পাকা রাস্তার ধারে যে ইট রাখা আছে দেখছেন, ওইখানে আমাদেরও ইট রেখেছিল। ওইখান থেকে যখন এই ছাদের ওপর ইট তুলছিল মিস্ত্রিগুলো এসে, মানে কতটা, মানে আমার খারাপ লাগছিল চিন্তা করতে পারবেন না। ওই ছোটো ছোটো বাচ্চাগুলো পারছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে, শুয়ে পড়ছে, কিন্তু তাও কষ্ট করে তুলেছে। তো যাই হোক, আমি না খুব মানে কম কষ্ট মানুষের সহ্য করতে পারি না, জানেন তো। বাচ্চা মানুষগুলো যখন বলছিল যে বৌদি আমাদেরকে ভাত দিও, তো আমি না প্রত্যেক দিন ওদেরকে ভাত দিয়েছি। মানে নিজেরা নিরামিষ খেয়েছি, কিন্তু ওদেরকে ডিম ভাত দিয়েছি। মাছ ভাত দেওয়া তো রোজ দিন সম্ভব নয়, মাঝে সাঝে মাছ ভাতও দিয়েছি। তবে নেহাত সেটা কম বলা যাবে না, কারণ হাজব্যান্ড আমার মানুষকে খাওয়াতে ভালোবাসে। তো ও না মাছ নিয়ে আসতো, আমি বারণ করতাম যে ডিম ভাত দেবো ছেড়ে দাও, কিন্তু না, ও শুনতো না, মাছ নিয়ে আসতো। তো যাই হোক, মানে মিস্ত্রিগুলোকে খাওয়াতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে আর কি। তো দেখুন, আত্মীয় স্বজন তো বাড়িতে আসেই, খেয়েই যায়, কিন্তু ওরা কি আর আমার বাড়ি নুন ভাত খেয়ে গেলেও কিন্তু মানুষকে বলবে না যে আমরা নুন ভাত খেয়ে এসেছি ওই বাড়িতে কি। তো চলুন এই ক্লিপগুলো কুড়িয়ে নিই, আর আমি না বলতে বলতে একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম। তো যাই হোক, ক্লিপগুলো কুড়িয়ে নিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আজকের মতো আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।